হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে কজেস ফর রেইস অফ মগধ। ঠিক আছে, এই যে মানে মগধের যে উত্থানের বিভিন্ন কারণগুলি রয়েছে, ঠিক আছে, সেই কারণগুলি নিয়েই কিন্তু তোমাদের সঙ্গে আজকের ক্লাসে আলোচনা করব। এই যে রাইস অফ মগধার যে কজেসগুলো বা কারণগুলো রয়েছে সেটা নিয়ে। ঠিক আছে, তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে এনইপি ফার্স্ট সেমেস্টার মেজর হিস্ট্রি পেপার 2 থেকে কিন্তু এই কজেস ফর রাইস অফ মগধা নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এর সাথে সাথে তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, বিশেষত মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 1299, এবং তোমরা যারা মাইনর নিয়ে পড়াশোনা করছো তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 699। এবং এই কোর্স ফির বিনিময়ে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে তোমরা আমাদের কাছ থেকে প্রপার গাইডেন্স পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটির নোটস পেয়ে যাচ্ছ এবং 100% কমন সাজেশনসগুলো পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আচ্ছা, এই ছিল মোট যে ইনফরমেশনের বিষয়। এবার আলোচনার বিষয় শুরু করছি। দেখো, তোমাদের যে সিলেবাসটা রয়েছে মেজর হিস্ট্রি পেপার 2 এর, সেটার মধ্যে কিন্তু বিভিন্ন বিষয়গুলো রয়েছে, যেমন বৈদিক যুগটা রয়েছে, ঠিক আছে, বৈদিক এজটা রয়েছে, তার সাথে সাথে মগধের উত্থানের পেছনে বিভিন্ন যে কারণগুলি রয়েছে এটাও রয়েছে, এবং আরও কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে। ঠিক আছে, ষোড়শ মহাজনপদ এই বিষয়টাও কিন্তু রয়েছে। তাহলে দেখো, এই যে ষোড়শ মহাজনপদ অর্থাৎ 16টা যে মহাজনপদ রয়েছে, তার মধ্যে বিভিন্ন কারণ নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে যেহেতু যুদ্ধ বিবাদ এগুলো লেগেই থাকতো, তো লাস্ট অব্দি গিয়ে কিন্তু একটাই মহাজনপদ আর কি টিকে ছিল, সেটা ছিল এই মগধ। ঠিক আছে, এবার এই যে মগধের যে দেখো উত্থান হলো, ঠিক আছে, এটার পেছনে কিন্তু বিভিন্ন কারণ ছিল। যে 16টা মহাজনপদ তো ছিলই, তার মধ্যে থেকে মগধেরই যে উত্থান হলো এটা নিয়ে কিন্তু বেশ কিছু এটার পেছনে কারণ রয়েছে। তো মূলত সেই কারণগুলি নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে যেটা বলেছে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে প্রাচীন উত্তর ভারতে 16টি স্বাধীন এবং শক্তিশালী রাজ্যের অস্তিত্ব ছিল, যেটা নিয়ে আমি বললাম। বলেছে যা ইতিহাসে ষোড়শ মহাজনপদ নামে পরিচিত ছিল। তাহলে সেই 16টি মহাজনপদ ষোড়শ মহাজনপদ বা 16 মহাজনপদস নামে পরিচিত ছিল। ঠিক আছে, আচ্ছা, এই মহাজনপদগুলির মধ্যে রাজনৈতিক আধিপত্য বিস্তারের লক্ষ্যে এক তীব্র প্রতিযোগিতা শুরু হয়। অবন্তী, কোশল, বৎসর মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে মগধ ধীরে ধীরে সর্বশ্রেষ্ঠ শক্তিতে পরিণত হয়েছিল। আচ্ছা, এখানে আরেকটা বিষয় লক্ষ্য করার মতো রয়েছে। দেখো, প্রথমে আমি যেটা বললাম যে 16টা মহাজনপদের আর কি ছিল, এবং তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন রাজনৈতিক আধিপত্য বিস্তারের লক্ষ্য, এই সমস্ত কারণ নিয়ে যুদ্ধ লেগে থাকতো। তার মধ্যে থেকে শেষে গিয়ে একেবারে মগধ বেঁচেছিল, ঠিক আছে, টিকে ছিল আর কি মগধটা। কিন্তু এই যে এখানে বলেছে আবার অবন্তী, কোশল, বৎস মতো যে শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে মগধ ধীরে ধীরে সর্বশ্রেষ্ঠ শক্তিতে পরিণত হয়েছিল। দেখো, প্রথমত যে এই 16টি মহাজনপদগুলির মধ্যে যে রাজনৈতিক আধিপত্য বিস্তারের লক্ষ্য নিয়ে তাদের মধ্যে একটা যে আর কি প্রতিযোগিতা যেটা শুরু হয়েছিল, বা তাদের মধ্যে যুদ্ধ বিভিন্ন শুরু হয়েছিল। পরবর্তী দিকে 4টি মহাজনপদ টিকে ছিল, অবন্তী, কোশল, বৎস এবং যে মগধ। ঠিক আছে, এবং আবার পরবর্তীতে গিয়ে এই 4টা মহাজনপদের মধ্যে বলা চলে যে যুদ্ধ হলো, এবং লাস্ট অব দিয়ে গিয়ে কিন্তু এই মগধ বেঁচেছিল। তার বিভিন্ন কারণ রয়েছে। আচ্ছা, দেখো, বলেছে কোনো একক কারণে নয়, বরং ভৌগোলিক সুবিধা, বিপুল সম্পদ, সুযোগ্য নেতৃত্বে নিখুঁত মেলবন্ধন মগধ কিন্তু এক বিশাল সাম্রাজ্যে কিন্তু রূপ নিয়েছিল। তাহলে এই যে মগধের যে উত্থান হলো, ঠিক আছে, রাইজ অফ মগধ এখানে বলা হচ্ছে মগধের উত্থান হলো, তার পেছনে বিভিন্ন কারণ লক্ষ্য করা যায়। এখানে স্পষ্টভাবে বলেছে কোনো একক কারণ নয়, বরং কি বিভিন্ন কারণের উপর ভিত্তি করে মগধের কিন্তু উত্থান ঘটেছিল। আচ্ছা, প্রথমেই দেখো এখানে বলেছে যে ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক সুরক্ষা। বলেছে রাজগৃহ যেটা ছিল প্রাচীন রাজধানী, মগধের প্রথম রাজধানী রাজগৃহ 5টি দুর্ভেদ্য পাহাড় দ্বারা বেষ্টিত ছিল। এটি প্রাকৃতিকভাবে এক সুরক্ষিত গিরিদুর্গ হিসেবে কিন্তু কাজ করতো। তাহলে কি ছিল, এটার যে রাজধানী সেটা কিন্তু বিভিন্ন যে পাহাড় দ্বারা 5টি পাহাড় দ্বারা কিন্তু যে আর কি বেষ্টিত ছিল, যার জন্য এটার কারণ হিসেবে বলা হয়েছে।
তারপরে বলছে পাটলিপুত্র, যেটা একটা নতুন রাজধানী, পরবর্তীকালের রাজধানী পাটলিপুত্রে স্থানান্তরিত হয়, যা গঙ্গা, সোন এবং গুন্ডকী নদীর সঙ্গম স্থলে অবস্থিত ছিল। এটা এক কিন্তু দুর্ভেদ্য আর কি জলদুর্গে কিন্তু পরিণত হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, প্রথমে যেটা ছিল সেটা গিরিদুর্গ, পরবর্তীতে জলদুর্গে পরিণত হলো। তারপরে বলছে নিরাপদ অবস্থান, অর্থাৎ এর ভৌগোলিক অবস্থান এতটাই উন্নত মানের ছিল, যার মগধের উত্থানের পেছনে অপর একটি কারণ ছিল হচ্ছে এটার ভৌগোলিক অবস্থান। বলেছে নিরাপদ অবস্থান, ভারতের উত্তর পশ্চিম সীমান্ত থেকে অনেক দূরে হওয়ায় মগধ সরাসরি বিদেশি আক্রমণের হাত থেকে কিন্তু সুরক্ষিত ছিল, যেটা এর অভ্যন্তরীণ বিকাশের ক্ষেত্রে কিন্তু সাহায্য করেছিল। তাহলে কি ছিল, এটা হচ্ছে উত্তর পশ্চিম সীমান্তের, ভারতের উত্তর পশ্চিম সীমান্ত থেকে এই মগধটা কিন্তু অনেক দূরে অবস্থিত ছিল, যার জন্য কি হচ্ছে এটা বিদেশি আক্রমণের হাত থেকে কিন্তু সুরক্ষিত ছিল। নেক্সট রয়েছে উর্বর কৃষি জমি এবং অর্থনৈতিক সমৃদ্ধি, অর্থাৎ উর্বর পলিমাটি। বলছে গঙ্গা অববাহিকায় অবস্থিত হওয়ায় মগধের কৃষি জমি ছিল অত্যন্ত উর্বর, অনুকূল বৃষ্টিপাত এবং নদীর জল কৃষি উৎপাদনে কিন্তু একটা বৈপ্লবিক পরিবর্তন কিন্তু এনেছিল। নেক্সট রয়েছে বিপুল রাজস্ব, উদ্বৃত্ত কৃষি উৎপাদনের ফলে রাজকোষে কিন্তু প্রচুর রাজস্ব জমা হতো। তারপরে বলেছে এই স্থিতিশীল অর্থনীতি একটি বিশাল সেনাবাহিনী এবং প্রশাসন রক্ষণাবেক্ষণে কিন্তু সাহায্য করেছিল। তাহলে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে কিন্তু উর্বর ছিল। তাহলে প্রথমত যে বিষয়টা বলা যায় সেটা হচ্ছে যে উর্বর পলিমাটি ছিল, ঠিক আছে, পলিমাটিটা যথেষ্ট উর্বর ছিল। তারপরে বিপুল রাজস্ব, অর্থাৎ এই যে কৃষি উৎপাদনটা ভালো হতো, যার ফলে রাজকোষে কিন্তু প্রচুর রাজস্বটা জমা হতো। তারপর রয়েছে বাণিজ্যের প্রসার, নদীপথের ওপর নিয়ন্ত্রণ থাকায় দেশের অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্যে মগধ একচেটিয়া অধিকার লাভ করেছিল, যেটা তাদের আর্থিক ভিত্তিকে আরো কিন্তু মজবুত করে তুলেছিল। রাজকোষে তো রাজস্ব জমা হচ্ছেই, তার সাথে সাথে কিন্তু আর্থিক দিক থেকেও যথেষ্ট কিন্তু সমৃদ্ধ ছিল। তাহলে এই যে অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু এই মগধের উত্থানের পেছনে অপর একটি অন্যতম কারণ। নেক্সট রয়েছে খনিজ অরণ্য সম্পদের প্রাচুর্য। দেখো এখানে বলেছে ছোটনাগপুর মালভূমির নিকটে প্রচুর লোহা এবং তামার খনি ছিল। এই লোহার ব্যবহার করে কি করলো মগধ উন্নত ও শক্তিশালী অস্ত্রশস্ত্র আর কি এবং মজুদ যে কৃষি যন্ত্রপাতি তৈরি করেছিল, যেটা তাদের প্রতিদ্বন্দ্বীদের কাছে কিন্তু ছিল না। তাহলে এই যে প্রচুর পরিমাণের খনিজ এবং অরণ্য সম্পদের যে প্রাচুর্য, এটাও কিন্তু মগধের উত্থানের পিছনের অপর একটি কারণ ছিল। তারপরে বলেছে মগধের বিস্তীর্ণ বনাঞ্চল থেকে প্রচুর উন্নত মানের কাঠ, হাতি পাওয়া যেত। প্রাচীন ভারতে মগধই প্রথম বৃহৎ পরিসরে যুদ্ধ হস্তি বাহিনীর যে একটা সফল প্রয়োগ করে, যা শত্রুপক্ষের দুর্ভেদ্য প্রাচীর নিমেষে কিন্তু গুড়িয়ে দিত। তাহলে মগধের উত্থানের পেছনে কিন্তু এই সমস্ত কারণগুলি কিন্তু লক্ষ্য করা যায়। এবার দেখো রয়েছে বলেছে সুযোগ্য নেতৃত্ব এবং হচ্ছে যে সামরিক কূটনীতি। এবার এই যে মগধ যে একটা শক্তিশালী মহাজনপদে পরিণত হলো, মগধের উত্থানের পেছনে বিভিন্ন কারণ রয়েছে, ঠিক আছে, কজেস ফর রাইস অফ মগধা। তো এখানে বলেছে সুযোগ্য নেতৃত্বের কথা এবং তার সাথে সাথে সামরিক কূটনীতি। প্রথমে একটা বংশ এখানে দেখবো আমরা, হর্ষঙ্ক বংশ, যেটার মধ্যে ছিল হচ্ছে বিম্বিসার ও অজাতশত্রু। এখানে বলেছে বৈবাহিক সম্পর্ক স্থাপন ও সামরিক আগ্রাসনের মাধ্যমে মগধের সাম্রাজ্য বিস্তারের কিন্তু সূচনা করে। অজাতশত্রু রথ মুসল এবং মহাশিল কণ্টকের মতো অভিনব যে মারণাস্ত্র ব্যবহার কিন্তু করেছিলেন। তাহলে এখানের একটা বংশ দেখতে পাবো আমরা, হর্ষঙ্ক বংশ, যেখানে নেতৃত্বে কে ছিলেন বিম্বিসার এবং অজাতশত্রু। তারপরে রয়েছে নন্দ বংশ। হর্ষঙ্ক বংশর পর ছিল হচ্ছে নন্দ বংশ। নন্দ বংশের মধ্যে একটা উল্লেখযোগ্য রাজা ছিলেন কিন্তু এই মহাপদ্মনন্দ। তিনি উত্তর ভারতের সমস্ত ক্ষত্রিয় রাজাদের পরাজিত করে এক বিশাল এবং সুসংগঠিত সেনাবাহিনী গঠন করে মগধের একচ্ছত্র আধিপত্য কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। নন্দ বংশের পতনের পর একটা গুরুত্বপূর্ণ বংশ রয়েছে, সেটা হচ্ছে এই মৌর্য বংশ, যেটাকে কিন্তু মৌর্য সাম্রাজ্য বলা হয়ে থাকে। ঠিক আছে, তোমরা পরবর্তীতে পড়বে এই মৌর্য বংশ সম্পর্কে। এখানে রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য এবং অশোক। এই যে মৌর্য বংশের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ দুজন সম্রাট ছিলেন হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য এবং অশোক। ঠিক আছে,
চাণক্য বা যাকে হচ্ছে যিনি কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত, ঠিক আছে, সেই কৌটিল্য সম্পর্কেও তোমরা পড়েছো। কৌটিল্যের অর্থশাস্ত্র, যেটা মৌর্য যুগের ইতিহাস জানার একটা গুরুত্বপূর্ণ উপাদান, ঠিক আছে। তো সেই চাণক্য বা কৌটিল্যের সাহায্যে এই চন্দ্রগুপ্ত কিন্তু এক অখণ্ড সর্বভারতীয় সাম্রাজ্য কিন্তু স্থাপন করেছিলেন, যেটা পরবর্তীকালে সম্রাট অশোকের সময় কিন্তু তার মগধ তার রাজনৈতিক এবং সাংস্কৃতিক বিস্তারের কিন্তু চূড়ান্ত শিখরে কিন্তু পৌঁছেছিল, ঠিক আছে। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য যতটা করতে পেরেছিলেন তার সাম্রাজ্যের জন্য, যতটা বিস্তার ঘটিয়েছিলেন, অশোক কিন্তু আরো বিস্তার কিন্তু ঘটিয়েছিলেন এই মৌর্য সাম্রাজ্যের, ঠিক আছে। তারপরে দেখো উপসংহারে যে বিষয়টা বলা যায় যে ভৌগোলিক সুরক্ষা, কৃষিজ ও খনিজ সম্পদ, দূরদর্শী নেতৃত্বের নিখুঁত সমন্বয়ে কিন্তু কি হলো, এই মগধ প্রাচীন ভারতের ইতিহাসের কিন্তু গতিপথটা কিন্তু নির্ধারণ করেছিল। তাহলে দেখো এই যে রাইস অফ মগধা, মগধের যে উত্থান হলো, এটার পেছনে কিন্তু আমরা বিভিন্ন কারণগুলি লক্ষ্য করতে পারলাম। আরো কিন্তু বেশ কিছু কারণ রয়েছে, আজকের ক্লাসের মাধ্যমে সংক্ষেপে কিন্তু কিছু কারণ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। মূল আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল। তবে ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যারা ভাবছো তোমাদের সেমিস্টারের উপর ভিত্তি করে কিন্তু বিভিন্ন বইগুলি আমাদের সেন্টারে কিন্তু রেডি হচ্ছে, তোমরা যারা যারা ভাবছো আমাদের সেই বইগুলো আর কি নেবে, তারা আমাদের সেন্টারে অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।